ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। আজকের ক্লাসে আমরা শিখব সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে কিভাবে ভারসাম্য জাতীয় নির্ণয় করা যায়, এবং পরবর্তীতে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যদি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি হয় যতই পরিমাণগুলো, কিন্তু বিনিয়োগের পরিমাণ বৃদ্ধিতে ভারসাম্য জাতীয় আয়ের উপর কিরূপ প্রভাব পড়তে পারে তার বিশ্লেষণ দেখব চিত্রসহ। আমরা উদ্দীপকে একটি অপেক্ষক লিখেছি, সি ইজ ইকুয়াল টু 70 প্লাস 0.6 ওয়াই এবং আই ইজ ইকুয়াল টু 100। আচ্ছা, এখানে অর্পিতা বলতো এই সি দিয়ে কি বোঝানো হয়েছে? সামিয়া, সমীকরণ তো কিসের সমীকরণ? কিসের সমীকরণ? সমীকরণ তো আমিও বুঝতে পারতেছি, কিন্তু কিসের সমীকরণ? ভোগ অপেক্ষক বা ভোগ ব্যয়ের সমীকরণ। হ্যাঁ, রাইট, ভোগ ব্যয়ের সমীকরণ, ভোগ অপেক্ষক। আই দিয়ে কি বোঝানো হয়েছে সামিয়া? আই দিয়ে কি বোঝানো হয়েছে? বিনিয়োগ। কনসেন্ট্রেশন দিতে হবে। সামিয়া মিম, খেয়াল কর, সি হচ্ছে ভোগ বা ভোগ অপেক্ষক, এটাকে ভোগ ব্যয় অথবা ভোগ অপেক্ষক, আর আই হচ্ছে বিনিয়োগ। অর্ণে, এখানে এই দুইটা ছাড়া, উপাদান ছাড়া আর কোনো উপাদান দেওয়া আছে? তাহলে এখানে খেয়াল করেন, প্রথমে কি বলা হয়েছে? এই উদ্দীপকের গতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। সমতার ভিত্তিতে আমি কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছি। সমতা বলতে কি বোঝায়? সমান। অর্থাৎ সঞ্চয় ও বিনিয়োগ, সঞ্চয় হচ্ছে এস আর বিনিয়োগ হচ্ছে আই, তাহলে লিখে দিয়েছি এস ইজ ইকুয়াল টু আই। বোঝার জন্য এখানে সহজে লিখে দিয়েছি, কিন্তু পরীক্ষার সময়টা নাও থাকতে পারে। কিন্তু আমরা খেয়াল রাখবো কি, সঞ্চয় এবং বিনিয়োগের সমতার বললে এস ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এটা কিন্তু ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের একটা সূত্র। এখন আমরা এই সমীকরণের মাধ্যমে অথবা আই এইগুলোর মাধ্যমে সঞ্চয় বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় নির্ণয় করতে গেলে কি করতে হবে? প্রথমে যদি সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হয়, তাহলে সঞ্চয় এবং বিনিয়োগ থাকতে হবে। এখানে সঞ্চয় আর বিনিয়োগ আছে? কিভাবে আছে বলেন? সি ইজ ইকুয়াল টু 70 প্লাস 0.6 ওয়াই আছে, আই ইজ ইকুয়াল টু 100 আছে। কিন্তু সঞ্চয় আর বিনিয়োগের সমতার ভিত্তিতে বলা হয়েছে, কিন্তু এখানে সঞ্চয় আছে। তাহলে সঞ্চয় কি করতে হবে? বের করতে হবে। যদি সঞ্চয় দেওয়া থাকতো আমরা সরাসরি লিখতাম, এখন নাই দেখে কি সঞ্চয়ের সমীকরণ নির্ণয় করতে হবে ফার্স্টে। তাহলে করেন তো দেখি। তাহলে প্রথমে আমাদেরকে কি লিখতে হবে বলেন তো? তাহলে প্রথমে আমাদের লিখতে হবে উদ্দীপক হতে প্রাপ্ত। তাহলে প্রথমে কি দেওয়া আছে এখানে? যেহেতু আমাদের সঞ্চয় নির্ণয় করতে কি ভোগ অপেক্ষকের দরকার আছে, তাহলে আমরা উদ্দীপক হতে প্রাপ্ত ভোগ অপেক্ষক এই কথাটা লিখবো। তারপর ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় নির্ণয় করব। তাহলে আমরা লিখি উদ্দীপক হতে প্রাপ্ত ভোগ অপেক্ষক বা ভোগ ব্যয়, যেটাই লিখেন ভোগ অপেক্ষক সি ইজ ইকুয়াল টু 70 প্লাস 0.6 ওয়াই, এবং দেওয়া আছে যেটা আছে সেটা লিখি। প্রথমে আই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 100। যেহেতু ভোগ অপেক্ষক এবং বিনিয়োগ আমরা উদ্দীপক হতে নিয়েছি, তাহলে এখন আমাদের সঞ্চয়ের প্রয়োজন। তাহলে আমরা লিখবো, আমরা জানি সঞ্চয়, সঞ্চয় কিভাবে বের করে? এস এর মাধ্যমে। তাহলে এস ইজ ইকুয়াল টু কি? ওয়াই মাইনাস সি। এখন এখানে ওয়াই এর মান বসিয়ে দেবো। সি এর মান কত ছিল? ব্র্যাকেট আছে 70 প্লাস 0.6 ওয়াই। এখানে ব্র্যাকেট দিয়েছি কেন? কারণ এর আগে মাইনাস চিহ্ন আছে। আচ্ছা, মাইনাস প্লাস যাই থাকুক, যদি দুইটা সংখ্যা একসাথে থাকে তাহলে আপনারা কি করবেন? ব্র্যাকেট দিয়ে দিবেন। ওয়াই এর ওয়াই, মাইনাসের মাইনাস, 70 প্লাসে মাইনাসে মাইনাস 0.6 ওয়াই এর 0.6 ওয়াই। এখন ভালো করে খেয়াল করেন, সংখ্যাটা আগে লিখবো -70, তারপরে ওয়াই রয়ে গেছে, তাহলে প্লাস ওয়াই মাইনাস 0.6 ওয়াই। গতকালের মতো হয়েছে, যে সমীকরণটা লিখেছিলাম অজ্ঞাত রাশি দিয়ে, যে সমীকরণটা গতকাল করেছি, আজকে সংখ্যা দেওয়া আছে, সেম পদ্ধতি না? খেয়াল করেন, এখানে -70, এখন প্লাস ওয়াই কমন নিলে কি হয়? 1 মাইনাস 0.6, তাহলে -70 প্লাস ওয়াই রাখলাম, -70 প্লাস ওয়াই রাখলাম, 1 থেকে 0.6 চলে গেলে কত থাকে? 0.4, এটা সামনে আছে, তাহলে এটা সাজায় লিখে আমি 7 প্লাস 0.4 ওয়াই এভাবে লেখা যায় না? দেখেন, বুঝতে পারছেন এটা তো ইন্টু অবস্থায় আছে, তাহলে এইভাবে লেখা যায় না? এখন এটা কি সমীকরণ পেয়েছি? এস ইজ ইকুয়াল টু, অর্থাৎ সঞ্চয় সমীকরণ। ক্লিয়ার করা এতটুকু? দেখেন, বুঝতে পারছেন কি? এখন ভারসাম্য জাতীয় নির্ণয় করেন। দেখেন, এখন আমরা কি লিখতে পারি? সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয়। তাহলে আমরা লিখি সঞ্চয় ও বিনিয়োগের ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয়। এস ইজ ইকুয়াল টু আই। এস এর মান কত? -70 প্লাস 0.4 ওয়াই ইজ ইকুয়াল টু আই এর মান কত ছিল? 100।
তাহলে এখন সংখ্যাটা ডান পাশে নিয়ে যাই, 0.4y ইজ ইকুয়াল টু 100 প্লাস 70। তাহলে 0.4y ইজ ইকুয়াল টু 170, বা y ইজ ইকুয়াল টু 170 ভাগ 0.4, লাস্টের লাইন যেহেতু এটা, অতএব y বার ইজ ইকুয়াল টু, তাহলে 0.4 দিয়ে 170 ভাগ করলে আসে 425। এই 425 কি ভারসাম্য জাতীয় না? অতএব নির্ণেয় ভারসাম্য জাতীয় আয় 425। যদি টাকায় থাকে, কোটি টাকায় প্রকাশ করা থাকে তাহলে কোটি টাকায় লিখবো, আর যদি কোনো না থাকে কোনো কথা না লিখলেও চলবে। ক্লিয়ার এখন এতটুকু? আমরা উদ্দীপকের এই দুইটা মান নিয়ে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করেছি। যেহেতু এখানে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার কথা বলা হয়েছে, তাহলে আমাদেরকে অবশ্যই সঞ্চয় এবং বিনিয়োগ থাকতে হবে। বিনিয়োগ দেওয়া আছে কিন্তু এখানে সঞ্চয় দেওয়া নাই। সঞ্চয় নির্ণয় করার সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এখানে যেহেতু সঞ্চয় নাই, সঞ্চয় বের করতে হয় কোথা থেকে সঞ্চয় বের করতে হয়? ভোগ অপেক্ষক থেকে। তাহলে আমরা এই যে এই ভোগ অপেক্ষকটা এখানে লিখেছি, এবং আমাদের আয়েরও দরকার আছে এবং আয়ও লিখেছি। এখন সঞ্চয় লিখেছি ওয়াই মাইনাস সি। এই ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটা পেয়েছি। এই সমীকরণ সমান হচ্ছে এই বিনিয়োগের পরিমাণ। তাহলে এস ইজ ইকুয়াল টু আই, এই ক্যালকুলেশন করে এই মানটা পেয়েছি। তাহলে ভারসাম্য জাতীয় আয় আমাদের নির্ণয় করা হয়েছে। তাহলে সহজে আমরা মনে রাখবো, সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে বললে সঞ্চয়ের সমীকরণ থাকতে হবে, না থাকলে আমরা ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় সমীকরণ নির্ণয় করব। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, পরবর্তীতে দেখেন, উদ্দীপকে যদি বিনিয়োগের পরিমাণ আরো 70 একক বৃদ্ধি পায়, তবে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয়ের উপর কিরূপ প্রভাব পড়বে চিত্রের সাপেক্ষে আলোচনা করেন বা চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। পূর্বের প্রশ্নে কিন্তু চিত্র অঙ্কন করতে বলে নাই, তাই আমাদের দরকার হয় নাই, কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই চিত্র অঙ্কন করতে বলছে। যদি বিনিয়োগের পরিমাণ 70 একক বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্যের জাতীয়ের উপর কিরূপ প্রভাব পড়বে সেটা চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। পরবর্তী প্রশ্নে যেহেতু বলেছে বিনিয়োগের পরিমাণ যদি 70 একক বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্যের জাতীয়ের উপর কি প্রভাব পড়বে। তাহলে আমরা লিখব, উদ্দীপকে কার পরিমাণ বৃদ্ধি পেলে বলছে? উদ্দীপকে যদি বিনিয়োগের পরিমাণ আরো 70 একক বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয়ের উপর যে প্রভাব পড়বে তা নিম্নে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো। এই যে কথাটুকু আমাদেরকে কি করতে হবে? লিখে দিতে হবে। উদ্দীপকে যদি বিনিয়োগের পরিমাণ আরো 70 একক বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয়ের উপর যে প্রভাব পড়বে তা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করা হলো। এখন এই যে প্রভাবটা পড়বে জাতীয় আয়ের উপরে, এটা বিশ্লেষণ করতে হলে পূর্বে যে গয়ের মধ্যে আমরা যে ভারসাম্য জাতীয় আয় পেয়েছি তার সাথে তুলনা করতে হবে না? তাহলে গ হতে প্রাপ্ত এই কথাগুলো লিখতে হবে না? তাহলে লিখেন, গ হতে প্রাপ্ত প্রথমে লিখতে হবে সঞ্চয় সমীকরণ এস ইজ ইকুয়াল টু কত? -70 প্লাস 0.4y। এখন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ওয়াই এর মান আমরা পরিবর্তন করব। ভোগ অপেক্ষককে কি ওয়াই এর মান পরিবর্তন করতাম না, পরে ভোগ রেখা অঙ্কন করতাম। আর এখানে ওয়াই এর মান পরিবর্তন করে কি কার মান বের করব? সঞ্চয়ের পরিমাণ বের করব। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা এখানে পরিবর্তন করি, বিষয় হলো কত করে নিব। 0 নিতে পারি, 100 নিতে পারি, 200 নিতে পারি, এমন মান নিব। খেয়াল করেন, পূর্বের ভারসাম্য জাতীয় কত ছিল? 425। তাহলে কাছাকাছি থাকতে হবে, যাতে আমার চিত্র অনেক বড় না হয়। আমি হয়তো অনেকগুলা মান এখানে দেখাবো, আপনারা রাফ করে নেবেন খুব দ্রুত। চিত্র অঙ্কন করতে গেলে যেন সমস্যা তৈরি না হয়। ক্লিয়ার? যদি অনেক মান নেই তাহলে চিত্র অনেক বড় হয়ে যাবে। এখানে সমীকরণে একটু খেয়াল রাখেন, -70 আছে, তাহলে আমরা -70 দেখাবো। পরবর্তীতে ওয়াই এর মান এমন ধরবো, আমরা যে ভারসাম্য জাতীয় আয় পেয়েছি 425, এই 425 কাছাকাছি একটা মান নেব সেটা নির্ণয় করার জন্য। পরবর্তীতে তার চেয়ে একটু বেশি, কারণ কি আমাদেরকে বলা হয়েছে যদি বিনিয়োগের পরিমাণ আর 70 বৃদ্ধি পায়, তাহলে 70 নেওয়ার পরে যা হবে ওইরকম একটা মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে রাফ করে অনেকগুলো দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা প্র্যাকটিস বেশি করবেন, যাতে সমীকরণ দেখে বুঝতে পারেন যে কয়টা মান নেওয়া যায়, এবং আপনারা দ্রুত রাফ করে নির্দিষ্ট কয়েকটা মান বসিয়ে তারপর চিত্রাঙ্কন করবেন। ক্লিয়ার এখন এতটুকু? এখন ওয়াই এর মান প্রথমে কত ধরবো? মনে করেন ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে এস ইজ ইকুয়াল টু -70 আসে। এখন যদি ওয়াই ইজ ইকুয়াল টু কত নেই? 100, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হয়? সবাই একটু খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। 0.4 ইন্টু 100, তাহলে -30। ওয়াই ইজ ইকুয়াল টু যদি কত হয়? 200, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হয়? তাহলে এটা কত আসে?
10, ওয়াই ইজ ইকুয়াল টু 300 নিলে কত হয়, এস ইজ ইকুয়াল 7 5 12 50, ওয়াই ইজ ইকুয়াল টু 400 হলে এটা বলতে হবে আমাকে 90। এখন ওয়াই ইজ ইকুয়াল টু কত, 500 হলে দেখেন 130, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, 600 যদি নেই 170। এখন যদি ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়, 700, 700 হলে কি হয় 210। যদি ওয়াই ইজ ইকুয়াল টু 800 হয় এবার, তাহলে এস ইজ ইকুয়াল টু কত আসে 250। ওকে, তাহলে এই যে দেখেন কতগুলা মান এখানে নেওয়া হয়েছে, 0 থেকে 9টা। এখানে খেয়াল করেন ওয়াই এর মান যখন আমরা পরিবর্তন করেছি কোনটা নিব সেটা তো জানি না, এই কারণে আমরা কি করেছি, রাফ করেছি, অনেকগুলা মান নিয়েছি। এখান থেকে নির্ধারণ করব যে সহজে কোনগুলা নিলে আমাদের সহজ হয়। ঠিক আছে এতটুকু? তাহলে দেখেন আমাদের প্রথম এই সমীকরণে কি -70 কথা বলেছি না, তাহলে -70 কোথায় আছে, শূন্যের মধ্যে -70 আছে। ক্লিয়ার? তাহলে এই মানটা নেওয়া যায়। তাহলে তাহলে এই যে এই মানটা নিব, -70 নিব। খেয়াল করেন আমরা প্রথমে কি বলেছি, 0 নিলে -70 হয়, যেটা সমীকরণে আমাদের আছে, দেখানো যাবে। পরবর্তীতে -30, 10, 50, 90 এই তিনটার মধ্যে দেখেন কোনটা নিলে সুবিধা হবে। আমরা জানি কি -70 ছিল, পরবর্তীতে আমরা উপরের দিকে যাচ্ছি, বিনিয়োগের পরিমাণ বাড়লে, তাহলে আমাদের কি এখান থেকে এটা না নিয়ে যদি আমরা 90 নেই, দেখেন একটু আমাদের জন্য সহজ হবে। কিভাবে সহজ হবে পরবর্তীতে ব্যাখ্যা করতেছি। এরপরে দেখেন আমরা যদি পরবর্তীতে আবার কি এই যে 170 আছে, তার মানে কি ওয়াই ইজ ইকুয়াল টু 600, 170 আছে, এটা আমরা নিতে পারি। এটা কিভাবে নিব দেখাচ্ছি। 170, এরপরে দেখেন 700 নেওয়ার দরকার নাই, লাস্টে একটা বেশি থাকে, তাহলে 250। তার মানে ওয়াইয়ের মান যখন 800, ওয়াইয়ের মান যখন 600, ওয়াইয়ের মান যখন 400, ওয়াইয়ের মান যখন 0, এই চারটা মান যদি নিয়ে যাই আমরা তাহলে সহজ হবে। কিভাবে সহজ হবে, আমাদের ভারসাম্য জাতীয় ছিল কত, 425। যদি 425 হয় তাহলে এই ক্ষেত্রে -70 আমাদের সমীকরণে আছে। তারপরে এই যে ওয়ার মান 400 নিলে 90, তার মানে পজিটিভের দিকে যাচ্ছি। পরবর্তীতে আমরা যে বিনিয়োগের পরিমাণ ছিল 100, পরবর্তীতে 170 হলে কি হবে সেটাও দেখানো যাবে এই 600 যদি নেই। এর পরবর্তীতে আমরা লাস্টে এই 210 না নিয়ে আমরা আরেকটু বড় মাপে নিলাম, যদি আমাদের পরিমাণ আরো বৃদ্ধি করতে হয় তখন ভারসাম্য জাতীয় কি বৃদ্ধি পেতে পারে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 800, তাহলে এখানে নিলাম 250, আর নেওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে আমরা রাফ করব, রাফ করার পরে বুঝতে পারবো যে কোনটা কোনটা দরকার। তাহলে আমরা যদি এই চারটাই নেই, এই চারটা নিয়ে আমাদের কি সহজে অঙ্কন করা সম্ভব। এই যে মানগুলা পেয়েছি এটা কার সাপেক্ষে পেয়েছি, সঞ্চয় সমীকরণে। তাহলে আমরা এখানে লিখবো ওয়াই এর বিভিন্ন মান নিয়ে সূচি তৈরি করি, ওয়াই এর বিভিন্ন মান নিয়ে সঞ্চয় নির্ণয় করি। তা ওয়াই এর মান নিয়ে কি আমরা শুধু সঞ্চয় পেয়েছি না, তাহলে যে এখন এটা করলাম, এটা তো দেখিয়ে দিলাম, এইটা দেখানোর পরে কি সূচি তৈরি করি। তাহলে লেখা এখন সূচির মাধ্যমে প্রকাশ। তাহলে সূচিতে প্রথমে কি ছিল, আয়ের পরিবর্তন করেছি, তাহলে আয় ছিল, পরে কি ছিল পেয়েছি সঞ্চয়, প্রাপ্ত বিন্দু 0, 400, 600, 800, শূন্যের সময় ছিল -70, পরে কত ছিল 90, পরে কত ছিল 170, পরে হচ্ছে 250। এটা এ, এটা বি, এটা সি, এটা মনে করেন ডি। এখন আমরা কি করব, এই সূচিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে লিখবো চিত্রের মাধ্যমে প্রকাশ। তাহলে প্রথমে আমরা জানি কি একটা লম্ব অক্ষ নিব আর একটা কি অক্ষ নিব, ভূমি অক্ষ। যেহেতু আয় আছে, আয় থাকবে কি ভূমি অক্ষ বরাবর, আর লম্ব অক্ষে থাকবে সঞ্চয় এবং বিনিয়োগ, এস আই। এখন খেয়াল করেন আমাদের এখানে আয় কত ছিল, 0, 400, 600, 800। তাহলে 0, 400, 1, 2, 3, 4, 400, 500, 600, পরে 700, 800, যার যার মান দেওয়া আছে তার তারটা লিখলাম শুধু। ক্লিয়ার এখন এতটুকু? আর এদিকে সঞ্চয় কত দেওয়া আছে, -70, 90, -70, তাহলে মাইনাস দিয়ে তো নিচে যাবে, তাহলে মাইনাস মনে করেন এখানে 70। তাহলে পরে কত আছে 90, তাহলে 90 হলে এই যে 70, এই যে 90 মনে করেন এখানে, তাহলে যে এখানে মিনিমাম 90। ওকে, এর পরবর্তীতে কত দেওয়া আছে 170, তাই মনে করেন এখানে 170। আচ্ছা, তারপরে কত দেওয়া আছে 250, 250 মনে করেন এখানে ধরে নিলাম আমরা। এবার আসেন আমাদের বলা হয়েছিল কি সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয়। তাহলে তো সঞ্চয় আমরা নিয়েছি, এখন বিনিয়োগ রয়ে গেছে না, বিনিয়োগ কত ধরা হয়েছিল 100, তাহলে 100টা লিখতে হবে না, তাহলে এখানে যেহেতু 90 এর উপরে আমরা কি লিখবো 100, তাহলে যে বিনিয়োগ 100।
এখন যদি বিনিয়োগ 100 হয় তাহলে বিনিয়োগ তো সবসময় বরাবরই 100 ছিল, তাহলে বিনিয়োগ বরাবর একটা রেখা অঙ্কন করব, তাহলে আই ইজ ইকুয়াল টু 100। বুঝাইতে পারছি এখন এতটুকু? তাহলে বিনিয়োগ আমাদের ভূমি অক্ষ বরাবর নিয়ে নিলাম। এখন মনে করেন এই যে ওয়াই যা আছে এই ওয়াই এর মানগুলো প্রথমে নেই। তা ওয়াই যখন 0 তখন সঞ্চয় কত? 70। তাহলে ওয়াই যখন 0 সঞ্চয় হয়েছে 70, তাহলে যেখানে একটা বিন্দু নিয়ে নিলাম। তার পরবর্তীতে ওয়াই যখন কত? 400, তখন সঞ্চয় হয়েছে 90, তাহলে 400 পর্যন্ত যাব, আর এই যে 90, তাহলে এই যে রেখাটা যোগ করলাম, তাহলে এই রেখাটা আমরা যোগ করে দেই, তাহলে এই রেখাটা যোগ করে দিলাম। ক্লিয়ার এখন এতটুকু? পরবর্তীতে 600 সময় 170, তাহলে যে 170 আসে, তাহলে যে 600, এই যে 600 চলে গেল, এই যে 600 বরাবর আমরা একটা টান দিলাম এবং যোগ করে দিলাম। পরবর্তীতে 800 250, তাহলে 800 সময় 250, তাহলে 250 বরাবর আমরা একটা দাগ দিব, তাহলে এই যে বোল্ড করে দিয়ে যোগ করব। এখন এই বিন্দুগুলো ছিল না, এটা কি? এ বিন্দু ধরেছিলাম এটা বি, এটা ধরেছিলাম সি, এটা ধরেছিলাম ডি। দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের সঞ্চয় যেহেতু ঊর্ধ্বগামী, তাহলে আমরা সঞ্চয়টা একটু বর্ধিত করে দিলাম, এই যে এস লিখে দিলাম। তাহলে সঞ্চয় রেখা আমরা অঙ্কন করতে পেরেছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখন খেয়াল করেন, এই এখানে সঞ্চয় যেহেতু পেয়ে গেছি, এখন বাকি রয়েছে কে? বিনিয়োগ। তাহলে বিনিয়োগটা কত এখন বর্তমানে? কত? 100। তাহলে আমাদের ঘতে কি বলা হয়েছিল? বিনিয়োগ যদি আরো 70 একক বৃদ্ধি হয়, তাহলে যদি 70 একক বৃদ্ধি হয় তাহলে কত হবে? এই যে দেখেন 170 কিন্তু আমরা এখানে নিয়েছি। এখান থেকে এই তো গুড, এখান থেকে একটা টান দিয়ে দিবেন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আসি, এখান থেকে এখানে একটু টান দিয়ে দিলাম, তাহলে আই ইজ ইকুয়াল টু কত? 170। এইবার খেয়াল করেন, হ্যাঁ এই তো গুড, আরেকটা কথা বলছেন, আই প্রাইম হয়ে গেল। এবার খেয়াল করেন, আমরা যখন চিত্রে দেখেন, আমরা যখন বিনিয়োগ পেয়েছিলাম 100, তখন আমাদের মাথা পিছু আয় কত ছিল? না 400 না, এই যে দেখেন, এই যে এখানে টাচ করছে না সঞ্চয় এবং বিনিয়োগ, এই যে আয় সঞ্চয় এবং বিনিয়োগ, এই যে এখানে এখানে একটা বিন্দু ধরি, মনে করেন ই, এই জায়গায় এই বরাবর একটা টান দেই, তাহলে কত আসে? হ্যাঁ নিচে চলে যায়, তাহলে 425 এটা ছিল না? তাহলে এখন আমরা পেয়েছি, বের করতে পেরেছি 400-র উপরে। তাহলে মানগুলো এমন ভাবে নিবেন যাতে আমাদের ভারসাম্য জাতীয় এটা সুন্দর করে লিখতে পারি। এখন পরবর্তীতে যখন আবার এই যে 100 থেকে 70 বৃদ্ধি পেয়েছে, 170-এ চলে গেছে, এখানে দেখেন সঞ্চয় এবং বিনিয়োগ, এই যে 170, আয় হয়েছে যে এই জায়গায়, এই যে আয় হয়েছে এই জায়গায়, এবং সঞ্চয় এই জায়গায়, অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগ ই 1 ধরলাম। তাহলে অথবা যে প্রাইম আছে, আপনি যদি এটা প্রাইম লেখেন তাহলে ই, তাহলে এখানে লিখলাম ই প্রাইম। তাহলে আমাদের কত একক হয়েছে এখন? 600। তাহলে আমাদের দেখা যায় যে বিনিয়োগের পর 70 বৃদ্ধি করলে ভারসাম্য জাতীয় আয় কি বৃদ্ধি পেয়েছে, কিন্তু কত বৃদ্ধি পেয়েছে? তাহলে এই যে আমরা যে 425 ভারসাম্য জাতীয় আয় পূর্বের ছিল, বর্তমানে 70 একক বৃদ্ধি করাতে বিনিয়োগ আমাদের ভারসাম্য জাতীয় হয়েছে 600। তাহলে এই যে 600 আর আমরা যদি পূর্বের 425 বিয়োগ করি, তাহলে কত থাকে? 175। এই 175 কি ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে না? আমরা এখানে তাহলে কি উদ্দীপকের মাধ্যমে যদি বিনিয়োগের পরিমাণ 70 একক বৃদ্ধি করা হয়, তাহলে আমরা কি পাই? বিনিয়োগ বাড়ার সাথে সাথে কি আমাদের ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পায়। আমরা দেখেছি চিত্রের মধ্যে যে ভারসাম্য জাতীয় আয় 600 হয়েছে, 600 থেকে যদি পূর্বের 425 আমরা বিয়োগ করি 175 বৃদ্ধি পায়। তাহলে আমরা বরাবরই বলে দিব বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে? ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পাবে। ঠিক আছে, আশা করি ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।